বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবিতার সংকলন কাব্য দীপালির নামকরণ করেন রবীন্দ্রনাথ। দেব দম্পতি সম্পাদিত এই সংকলনে রবীন্দ্রনাথ থেকে ষোড়শী কবি মৈত্রী দেবী পর্যন্ত স্থান পান সসম্মানে। ঘর থেকে বাইরে পাঠকের সামনে আসেন আশাপূর্ণা দেবী। আমি লেখালেখি শুরু করেছি অনেক ছেলেবেলা থেকেই। আমার সেই লেখারা আলোর মুখ দেখেছে, সদরে বাজারে চড়ে বেরিয়েছে, কিন্তু লেখিকা অন্দরেই পড়ে থেকেছে। লেখিকা জানতেও পারেনি যে আমার লেখারা কোথায় পৌঁছয়, কারা পড়ে এবং কি হয়, কারণ আমার তো বাড়ি থেকে বেরোনোর ঠিক অভ্যাস ছিল না। হঠাৎই একদিন নরেন্দ্রদেব এলেন একটি সাহিত্য প্রতিযোগিতার সভার আমন্ত্রণ নিয়ে। রাজসই চেহারা, রাজার মতন দরাজ গলাদ, আর এই রাজার মতন সেই দৃপ্ত ভঙ্গি। বললেন, কোথাও বেরোনো অভ্যেস নেই? বলো কি, তা কখনো হয়? সাহিত্য করছো আর সাহিত্যিকদের সঙ্গে চেনা জানা করবে না, মেলামেশা করবে না, এ কখনো হয়? আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব। সে যে কি একটা আশ্বাসের সুর, যে যেন আমার মনে হলো যে আমি একটা জীবনে একটা আশ্রয় পেলাম। আর এমন আশ্চর্য, তার ওই অমন সুন্দর করে বলা এবং আর বড় ভাইয়ের মতন করে বলা, যে আর কোনো আপত্তি থাকলো না। আমার একটা বন্ধ দরজা খুলে গেল, একটা নতুন দিগন্তের উন্মোচন হয়ে গেল। রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র দুজনই স্নেহ করতেন দেব দম্পতিকে। দুজনেরই কাছের মানুষ ছিলেন তারা। শরৎচন্দ্রের জীবৎকালই তার জীবনী প্রকাশ করেন নরেন্দ্রদেব। রবীন্দ্রনাথের গল্প উপন্যাসের সমালোচনা করেন রাধারানী দেবী। সমালোচনা করেন শরৎ সাহিত্যের। শরৎচন্দ্র বেশি কাছের মানুষ, তার স্নেহের রাধুর বরদা। বিয়ে দিয়েছেন তিনি, তাই নতুন সংসার রচনায় তার উৎসাহ সীমাহীন। আমাদের নতুন সংসার রচনায় তার উৎসাহ আগ্রহের সীমা ছিল না। বাহ, পর্দাগুলো তো চমৎকার কিনেছিস তোরা। রাস্তা থেকে দেখতে ভারী সুন্দর লাগছিল। কে পছন্দ করলো, তুই না নরেন? ও বুঝেছি, তোরা দুজনে মিলে কিনতে গিয়েছিলি নিশ্চয়ই। দাম কত পড়লো রে? চলচ্চিত্রের সঙ্গে সাহিত্যের আত্মীয়তা বহুদিনের। চলচ্চিত্র শিল্পের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করাতে 1934 সালে নরেন্দ্রদেব প্রকাশ করেন সিনেমা। বছর 25 আগে আমার হাতে একটা বই আসে, যেটা আমাকে খুব অবাক করে। বইটার নাম হচ্ছে সিনেমা এবং লেখক হচ্ছেন নরেন্দ্রনাথ দেব। পরে আমি জানতে পারি যে বইটা, ওতে কোনো তারিখ ছিল না, সন তারিখ ছিল না প্রকাশনের। পরে জানতে পারি যে বইটা বেরোয় 1934 সনে, এবং ওটা তার আগে ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিক ভাবে বেরোয় 2 বছর ধরে, 1932-1933। ছায়ার মা বোধহয় নাম ছিল। যাই হোক, আমি বইটা অবশ্যই তৎক্ষণাৎ কিনে নিই এবং পড়ে দেখি যে তিনি, নরেনবাবু, সিনেমার শিল্পের রীতিনীতি সম্বন্ধে যা কিছু বলার প্রায় সবই বলেছেন। তখনকার দিনে যা বলা হতো প্রায় সবই বলেছেন। এমনকি কিছু কিছু ইংরেজি শব্দ সারা পৃথিবীতে ব্যবহার হয়, টার্মস, টেকনিক্যাল টার্মস যাকে বলা যায়, যেমন ডিজলভ, ফেড, লং শট, ক্লোজ আপ, মিড শট, সেগুলো প্রত্যেকটার বাংলার প্রতিশব্দ উনি উদ্ভব করেছিলেন। অবশ্য সেগুলো পরে ব্যবহার হয়নি, কিন্তু সেটা অন্য কথা। উনি যে এতটা উৎসাহ নিয়ে জিনিসটা করেছিলেন, সেটাই আমার কাছে অবাক হওয়ার বিষয় বলে মনে হয়েছিল। আমি যখন ফিল্ম নিয়ে পড়াশোনা করতে আরম্ভ করি, সেটা হবে 1940-41। সেই সময় ইংরেজিতে 3টে কি 4টে বই ছিল সব শুদ্ধ সিনেমা শিল্প সম্বন্ধে। সে সবই আমার কাছে ছিল, সবই আমি পড়েছিলাম।
এবং সে সবই 1930-এর মাঝামাঝি কি তার পরের দিকে লেখা। নরেনবাবু এত আগে এই জিনিস করে গেছেন, এটা আমার কাছে সত্যি আমি প্রায় অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। আজকের দিনে অবশ্য সে বই কেউ যদি পরিচালনা করতে চায়, সেই বই তাকে খুব বেশি সাহায্য করবে না, কেননা সিনেমা শিল্পের রীতি অনেক বদলে গেছে এই 40-50 বছরে। কিন্তু এই বইয়ের ঐতিহাসিক মূল্য অপরিসীম, এবং সে বই আমি আমার সংগ্রহে যত্ন করে রেখে দিয়েছি। ভ্রমণ সাহিত্যের মধ্য দিয়েও নরেন্দ্রদেবের সংযোগকারী ভূমিকা স্পষ্ট হয়। ইউরোপ তার কাছে কবি তীর্থ, তাই কবিদের বাসস্থান আর কর্মক্ষেত্র নিয়ে তৈরি হয় তার ভ্রমণ সূচি। 1950 সালে এডিনবরায় আন্তর্জাতিক লেখক সংস্থা PEN এর সম্মেলনে যোগ দেন সংস্থার পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম সম্পাদক দেব দম্পতি। মতবিনিময় হয় বিদেশি সাহিত্যিকদের সঙ্গে। 83 বছর বয়সে 1971 সালে এই সংযোগকারীর ছুটি মেলে। অনেক কাজ বাকি থাকলেও চিরবিশ্রামে শায়িত হন নরেন্দ্রদেব। রাধারানীর সাহিত্য চর্চা থামে না। পরিবার আর বিশ্বের খবর নিয়ে আরো 18 বছর নিতে থাকেন অপরাজিতা রাধারানী। যেহেতু মা বাবা দুজনে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে 40 বছর একসাথে থেকেছেন, বাবা চলে যাওয়ার পর মা খুব একলা হয়ে পড়েন। আমিও তখন দূরে, কিন্তু মা একলা হয়ে পড়লেও যেহেতু মার মনের মধ্যে চিরদিন নবীন ভাবে চিন্তাশীল একটি মন নিয়ে চিরকাল চলেছেন, সেই রকম ভাবে কখনো নিজেকে একলা এবং অসহায় মনে করেননি। 10 বছর জীবনের শেষ 10 বছর তিনি একটা ঘরে বন্দী ছিলেন, কিন্তু সেই সময়ও তিনি সমানেই আমি দেখেছি 4টে কাগজ পড়তেন, অনেক পত্রপত্রিকা পড়তেন। ফলটাই হয়েছিল যে জগতে কোথায় কি হচ্ছে তার সঙ্গে মার যোগাযোগ ছিল খুব সোজাসুজি। ঘরের মধ্যে বসে উনি অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন বাইরের জগতে যা ঘটছে তার সম্বন্ধে। যখন ভাগলপুর গ্রাইন্ডিং কেস হয়, মা অস্থির হয়ে পড়েছেন যে এটা কি, কোন ভারতবর্ষে আমি বেঁচে আছি। যখন শাহবানু কেস হয়, তখন মা বারবার এই বিষয়ে তার প্রতিক্রিয়া অনেক কাগজে জানিয়েছিলেন এবং আমার সঙ্গে নিয়ে অনেক তর্ক বিতর্ক করতেন। যে কোনো চিন্তাশীল মানুষের সাহচর্য পেলে, তার বয়স 16ই হোক আর 80 হোক, মা তার সঙ্গে 26 বছর মেয়ের মতন তর্কে মেতে উঠতেন। যেতে হবে তোরা করে আমার মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর
মধুর তোমার শেষ যে না পাই, দিনান্তের একনাতে সন্ধ্যা মেঘে শেষ নাতে মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে। কোথায় নিরুদ্দেশ মধুর তোমার শেষ যে না পাই, সায়ন্তানে ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলি ধূসরিমায় শ্যামল ধারা সীমায় সীমায় শুনি বনে বনান্তরে বনান্তরে গানের মধুর তোমার সে